গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনা ভাইরাস দিন দিন ভারতবর্ষে প্রচণ্ড স্প্রেড করে যাচ্ছে, তোমরা সবাই সাবধানে থেকো। আমি তোমাদের আগের দিন আরও ক্লাসে অপটিক্যাল ইলিউশন পড়েছিলাম, আর প্রতিসরণ সংক্রান্ত কিছু ঘটনাবলী সেগুলো তোমাদের প্রশ্নের মাধ্যমে দুটো দেখিয়েছিলাম, আরও আছে এরকম। তো আজকে এগুলো নিয়ে আমি আরও আলোচনা করব। আগের দিন অপটিক্যাল ইলিউশনের বোঝানোর পর দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম, ডকুমেন্টেশন ভিডিও মাধ্যমে দেখানো কিভাবে অপটিক্যাল ইলিউশন হচ্ছে। আশা করি তোমরা ভিডিওটা ফলো করেছো এবং ভিডিওটা ফলো করে বুঝতেও পেরেছো। ভিডিও শেষে দেখবে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে যে শুধু কি মরুভূমিতে দেখা যায় মরীচিকা? মরীচিকা মরুভূমিতে দেখা যায় না, আমরা রাস্তাতেও দেখতে পাই। রোদ পড়ে, যখন রোদটা পড়ে তখন রাস্তা, পিচঢালা রাস্তার উপর কি মনে হয় যে জলের উপর দিয়ে আমরা আস্তে 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 মনে হবে যে সামনে এখানে একটা রিভার, সেটা ওই জলের উপর দিয়ে আমরা যাবো, কিন্তু ওখানে এসে দেখি জল নেই। এটাও এক ধরনের ওই একই ঘটনা ঘটছে এক্ষেত্রে। ঠিক শীতপ্রধান দেশে আরেকটি আমাদের ঘটনা ঘটে। শীতপ্রধান দেশে কোনো যদি কেউ, অনেক সময় দেখা যায় যে দূর থেকে জাহাজ একটা দেখছে কেউ, সেই জাহাজটাকে কি দেখে, আকাশের মধ্যে তার মনে হয় আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে উল্টো দিক দিয়ে। এই ঘটনা সাধারণত শীতপ্রধান দেশে ঘটে থাকে, এখানে নয়, শীতপ্রধান দেশে। তো এই ঘটনাকে বলা হচ্ছে ঊর্ধ্বতর মরীচিকা, নাম দেওয়া হয়েছে ঊর্ধ্বতর মরীচিকা বা ঊর্ধ্বতর আলোকীয় দৃষ্টিভ্রম বলতে কি বোঝায়। তো এটাও তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে মরীচিকা না দিয়ে ঊর্ধ্বতর মরীচিকা বলতে কি বোঝো। আজকে তোমাদের ওই ঘটনা নিয়ে ব্যাখ্যা করব এবং পরবর্তীকালে যাব হচ্ছে বিভিন্ন টাইপের বোধমূলক এবং প্রয়োগমূলক প্রশ্ন রিলেটেড টু টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন, এই দুটো বিষয়ের উপর। আর তোমাদের এই অধ্যায় থেকে যে যে পার্থক্যগুলো আছে সেগুলো আজকে আমি একটু হাইলাইট করব। তোমরা ক্লাসটা ফলো করো, খাতার মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। ছাত্ররা, প্রথম প্রশ্ন, গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করছে দেখতে পাওয়া যায়, কিন্তু সামনে এসে দেখা যায় কোথাও জল নেই। গাড়িতে যখন যাচ্ছ সেক্ষেত্রে দেখতে পাবে তোমরা এই ঘটনাটা। আগের দিনই তোমরা ভিডিওতে প্রশ্নটা দেখেছো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতেও আসে। তো এটার ব্যাখ্যা তোমরা কীভাবে দেবে? লিখবে গ্রীষ্মের দুপুরে পিচের রাস্তা সংলগ্ন বায়ুস্তরের উষ্ণতা বেশি হয়। তাই অপেক্ষাকৃত একই ব্যাখ্যা শীতল বায়ুস্তরগুলির তুলনায় প্রতিসরাঙ্ক, মানে এই স্তরের প্রতিসরাঙ্ক কম হয়। আগে তোমাদের প্রতিসরাঙ্কের উপর ক্লাস হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়। তাই শীতল বায়ুস্তর প্যাকেট, এটা ঘনতর মাধ্যম। আগের দিন দেখেছো মরুভূমি মরীচিকাতেও শীতল বায়ুর মধ্যে
অণুগুলি কি থাকে? ক্লোজ থাকে, গ্যাসের কণাগুলি, তাই তো? ক্লোজ অবস্থায় থাকে বলে এটা কি হচ্ছে, ঘন সন্নিবিষ্ট ঘনত্ব বেশি হয় এবং এই জন্য এটা হচ্ছে ঘনতর মাধ্যম। ঘনতর মাধ্যম থেকে উষ্ণ বায়ুস্তরের দিকে আসা উষ্ণ বায়ুস্তরের দিকে আসা আলোকরশ্মির প্রতিসরণের কারণে ক্রমাগত অভিমুখ পরিবর্তন করে অভিলম্ব থেকে দূরে সরে যায়। অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং একসময় সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়ে আলোকরশ্মির পূর্ণ প্রতিফলন মাধ্যমে দর্শকের চোখে এসে পৌঁছয়। এক্ষেত্রে পিচের রাস্তা সংলগ্ন, এটা ভালো করে মনে রাখবে, বায়ুস্তর বিভেদ তল হিসেবে কাজ করে। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে না। পিচের রাস্তা সংলগ্ন বায়ুস্তর মানে আগের দিন দেখবে তোমরা, আমি লেয়ারগুলো যখন আঁকছিলাম, এক একটা লেয়ারে এক এক ধরনের উষ্ণতা থাকে। ধরো এখান থেকে 6 কিলোমিটার উপরে উঠলাম আমরা, তখন টেম্পারেচার কত ডিগ্রি কমে যায় তোমরা জানো, তোমরা পড়েছো ভূগোলে নিশ্চয়ই, যে ট্রপোস্ফিয়ার অঞ্চলের টেম্পারেচার 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায় পার কিমি উচ্চতা বৃদ্ধিতে। তো সেক্ষেত্রে এরকমই একটা বায়ুমণ্ডলের লেয়ার তৈরি হয় যে এতটা উচ্চতা পর্যন্ত এই ঘনত্ব থাকবে, এতটা উচ্চতা পর্যন্ত এই ঘনত্ব থাকবে, ঘনত্ব চেঞ্জ হতে থাকছে। তো সেরকমই এখানেও তাই। তো সেই বায়ুস্তরগুলোই বিভেদতল হিসেবে কাজ করছে। ফলে রাস্তা ও তার উপরিভাগ অস্বাভাবিক উজ্জ্বল দেখায়। এবং দূর থেকে রাস্তাটি জলে ভেজা ভ্রম হয়। এটাও এক ধরনের অপটিক্যাল ইলিউশন বা মরীচিকা বলতে পারো।
এটা ডিজার্টে হয় না, এটা আমাদের রাস্তার মধ্যে আমাদের এখানেই ঘটে থাকে। সাধারণত সোজা রাস্তায় এটা বেশি হয়, মনে রাখবে, সাধারণত সোজা রাস্তাতে এটা বেশি হয়। ওকে, তাহলে এটাও পড়ে নেবে তোমরা এই অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমি যাচ্ছি। নেক্সট প্রশ্নটা একটু আগে আমি তোমাদের বললাম যে ঊর্ধ্বতর মরীচিকা কী এবং ব্যাখ্যা করো। তো এটা আমি ব্যাখ্যায় আসছি, তোমরা ফলো করো। তার আগে একটা ছবি আঁকবো। ছাত্ররা ছবিটি আমি এঁকেছি, দেখো এখানে এক ব্যক্তি যেটিতে এখানে দাঁড়িয়ে আছে, এটা শীতপ্রধান দেশ। তো শীতপ্রধান দেশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে শীতপ্রধান দেশের আবহাওয়াটা সমুদ্রের জলভাগ সংলগ্ন যে বায়ু, সেগুলো কী হবে, শীতল হবে। তাহলে এই অঞ্চলের যে বায়ুটা থাকবে জলভাগ সংলগ্ন, সেটা শীতল হবে। তাহলে এইটাই হবে তখন ঘনতর মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমটা নিচে থাকবে সেটাই হবে ঘনতর মাধ্যম, আর উপরেরটা তখন হবে কি, লঘুতর মাধ্যম। মানে উল্টো ঘটনা ঘটছে। অ্যাকচুয়ালি এটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই ঘটছে, কিন্তু নিচের থেকে উপরের দিকে হচ্ছে। আগে কী হচ্ছিল, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম, উপর থেকে নিচের দিকে আসছিল, তার জন্য আমরা উল্টানো প্রতিবিম্বটা নিচে দেখতে পাচ্ছিলাম, এটা এবার আকাশে দেখতে পাচ্ছি। বাকি ঘটনাটা একই। তাহলে আমরা কীভাবে এটাকে এক্সপ্লেন করব, যে শীতপ্রধান আবহাওয়ায় সমুদ্রের জলভাগ সংলগ্ন বায়ু শীতল হওয়ায় ঘনতর মাধ্যম এবং বায়ু তাপের কুপরিবাহী আমরা জানি। তাহলে উপরের দিকের উষ্ণ বায়ুস্তর লঘু মাধ্যম হবে। তাহলে এটা উপরের দিকে উষ্ণ বায়ুস্তর কী হবে, লঘু মাধ্যম শীতপ্রধান দেশের ক্ষেত্রে। কারণ কি হচ্ছে, প্রতিসরাঙ্ক উষ্ণতার ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরাঙ্ক যদি উষ্ণতার ব্যস্তানুপাতিক হয়, উষ্ণতা বাড়লে কি হবে, প্রতিসরাঙ্ক কমবে, উষ্ণতা কমলে প্রতিসরাঙ্ক বাড়বে। সেটা এক্ষেত্রে কি হচ্ছে, দেখো তীরভূমি থেকে বেশ কিছুটা দূরে যখন চলে যাচ্ছে জাহাজটা, তখন কি হচ্ছে, নৌকার দেখো দুটো বিন্দু থেকে প্রথমে সূর্য থেকে আলো আসছে, প্রতিসৃত হচ্ছে, তারপরে এখানে দেখো বিভিন্ন প্রতিসরণ ঘটছে, বিভিন্ন মাধ্যম দিয়ে প্রতিসরণ ঘটে, তারপরে ব্যক্তির চোখে আসছে। কি হচ্ছে, এক্ষেত্রে নির্গত আলোকরশ্মি ক্রমশ ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে যায় এবং প্রতিসরণের নিয়ম অনুযায়ী অবিলম্বের দিকে সরে যেতে থাকে। এই প্রক্রিয়া কি হয়, আপতন কোণের মান বাড়তে থাকে, আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকে, এবং বিশেষ দুটি স্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হলে রশ্মিটি পূর্ণ প্রতিফলিত হয়ে তীরে দাঁড়ানো দর্শকের চোখে এসে পৌঁছয়। আর কি করে, আমরা সবাই জানি যে চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, দেখো সোজা পথ অনুসরণ করেছে, এবং সোজা পথ অনুসরণ করে কি হয়, ওই অবস্থানের পরিবর্তে আর একটি অবস্থানে গিয়ে ওই বস্তু সাপেক্ষে অসৎ বিম্ব দেখে। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা স্যার এটা উল্টো দেখছি, আমরা তো দেখছি না সদ্বিম্বটা তো উল্টো হয় সাধারণত, এতে অসৎবিম্ব কেন উল্টো হচ্ছে, বস্তু সাপেক্ষে, এটা বস্তু সাপেক্ষে অসৎবিম্ব, মনে থাকবে, বস্তুর সাপেক্ষে অসৎবিম্ব, কথাটা যেন মনে থাকে। অর্থাৎ এই বস্তুটা দেখতে পাচ্ছ, তার সাপেক্ষে অসৎবিম্ব তৈরি হচ্ছে কিন্তু মরীচিকায়। আমরা দেখছি এটা আড়াআড়িভাবে দেখছি বলে এরকম লাগছে। এবার তাহলে কি হলো, তাহলে দেখো এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু থেকে প্রতিষ্ঠিত হয়ে রশ্মি এসেছে, ব্যক্তির চোখে পড়েছে, ব্যক্তি আবার বি বিন্দু থেকেও পড়েছে, এরকম অসংখ্য আলোক রশ্মিগুচ্ছ এসে পড়বে, কিন্তু সে কি করবে, সে সোজা পথটা দেখবে, সোজা পথে দেখে তখন এখানের বদলে আকাশে ভেসে বেড়াতে দেখবে জাহাজটাকে। তাহলে এইটাই হচ্ছে কি ঊর্ধ্বতর মরীচিকা। শীতপ্রধান দেশে সাধারণত এটা দেখা যায়। তোমাদের এটা ভালো করে একটু পড়ে নেবে। আর এরকমই আরও প্রশ্ন আসে, যেমন দেখো যে গ্রহরা স্থিরভাবে আলো দিলেও রাতের আকাশে নক্ষত্ররা মিটিমিট করে তা দেখা যায় কেন। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ একটা, যে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতা প্রতিনিয়ত হচ্ছে কি পরিবর্তিত হচ্ছে। এর ফলে কি হয়, বায়ুস্তরের যে ঘনত্ব, প্রতিসরাঙ্ক এবং সেই সঙ্গে বায়ুস্তর ভেদ করে আসা আলোকরশ্মির অভিমুখ অনবরত পাল্টেই যাচ্ছে।
এবং পাল্টানোর ফলে দূরবর্তী নক্ষত্র থেকে পৃথিবীতে এসে পৌঁছলে আলোক রশ্মির তীব্রতা এমনিতেই কম থাকে। তাছাড়াও নক্ষত্রের অভ্যন্তরে কি ঘটে, যে নক্ষত্রের অভ্যন্তরে অবিরাম যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াগুলি ঘটে, হ্যাঁ, সেগুলো পরিবর্তনের ফলে নক্ষত্র থেকে কী হয়, বিকীর্ণ তাপ আর আলোর তারতম্য হয়, পরিমাণের তারতম্য হয়। এই জাতীয় বিভিন্ন ঘটনার ফলে আলোর অভিমুখ পরিবর্তিত হয় এবং দর্শকের কাছে কখনো কম কখনো বেশি পরিমাণে আলো এসে পৌঁছয়। যখন নক্ষত্রগুলি কখনো কম বেশি পরিমাণে, তাই নক্ষত্রগুলি কখনো কম বেশি উজ্জ্বল দেখায়। এই উজ্জ্বলতার হ্রাস বৃদ্ধির জন্যই কি হয়, নক্ষত্রগুলো কাঁপছে বলে মনে হয়। ওকে, অর্থাৎ টুইঙ্কলিং করছে। তাহলে পৃথিবীর কাছাকাছি অবস্থিত হওয়া কি হয়, গ্রহগুলো থেকে পৃথিবীতে আসা যে আলোর পরিমাণ অনেক বেশি থাকে এবং বায়ুর ঘনত্ব প্রতিসরাঙ্ক পরিবর্তনের কারণে প্রতিষ্ঠিত আলোর রশ্মির অভিমুখের যে পরিবর্তন হয় তা আমরা বুঝতে পারি না। ওই জন্য গ্রহগুলো কি হয়, স্থির থাকে। তোমরা শুকতারা দেখেছো নিশ্চয়ই, তার আলোটা দেখবে স্থির হয়ে থাকবে, অতটা মিটিমিটি করে না যে যতটা দূরে নক্ষত্রগুলো করে। তাহলে এই কোশ্চেনটাও তোমরা পড়ে নেবে। আর এই অধ্যায় থেকে তোমাদের কিছু পার্থক্য আছে, তোমরা পার্থক্যগুলো আমি একদিন আলোচনা করব। তোমাদের পার্থক্যগুলো জাস্ট আমি বলে দিচ্ছি, যে প্রতিফলন, প্রতিসরণ, সদ্বিম্ব, অসদ্বিম্ব, এটা খুব ভালো করে পড়বে। আর পূর্ণ প্রতিফলন আর সাধারণ প্রতিফলনের মধ্যে পার্থক্য, এই তিনটে পার্থক্য তোমাদের এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। প্রতিফলন, প্রতিসরণ, সদ্বিম্ব, অসদ্বিম্ব আর সাধারণ প্রতিফলন, পূর্ণ প্রতিফলন। তোমরা বাড়িতেও একটু চেষ্টা করো এগুলো করতে। লাস্ট যে টপিকটা সেটা দেখো, সূর্য উদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখা যায় কেন? এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে। লাস্ট প্রশ্ন দেখো, সূর্য উদয়ের কিছু আগে ও সূর্য উদয়ের কিছু পরে, এটা কোশ্চেনটা একটু চেঞ্জ করে দাও, কিছু আগে হবে, সূর্য উদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায় কেন? এটা কিভাবে লিখবে তোমরা? দেখো, সূর্য উদয় ও সূর্যাস্তের সময়, সূর্য উদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার নিচে থাকে। দিগন্ত রেখার নিচে থাকে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুস্তরের প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি বায়ুর বিভিন্ন স্তরের লঘুতর অংশ থেকে ঘনতর অংশে পৌঁছয়। তাহলে দেখো, এক্ষেত্রে লঘুতর অংশ থেকে ঘনতর অংশে পৌঁছয়।
এবং ক্রমাগত আলোর প্রতিসরণের ফলে বাঁকা পথে দর্শকের চোখে পৌঁছয়। চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, ফলে সূর্যের প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে আপাত স্থানে কি করে সূর্যের অসৎ বিম্ব দেখতে পাই। এই জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের কিছু আগে ও পরে, মানে সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়। তাহলে এক্ষেত্রে দেখবে যখন দেখা যায় তখন কি হয়, সূর্যকে উপবৃত্তাকার দেখায়। কেন উপবৃত্তাকার দেখায়? কারণ এক্ষেত্রে অনুভূমিক ব্যাসের তুলনায় উলম্ব ব্যাস কম হয়। সূর্যের এই সময় এই প্রশ্নটা আসতে পারে এখান থেকে যে এই সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায় কেন? এই সময় সূর্যের অনুভূমিক ব্যাসের তুলনায় উলম্ব ব্যাস কম হয়, তাই সূর্যকে এই সময় উপবৃত্তাকার দেখায়। এই সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়। তাহলে এইভাবে তোমরা নোটটা লিখবে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা আসে। আর একটা তোমাদের প্রশ্ন আসে যে পদ্ম পাতায় বা কচু পাতায় সামান্য জল নিলে কি হয়? চকচক করছে। কারণ কি? কচু পাতার মধ্যে কি থাকে? এগুলো পদ্ম পাতা, কচু পাতার মধ্যে সূক্ষ্ম রোম থাকে, ঠিক আছে? এই রোমগুলো কি হয়? জল ফেললে জল ও কচু পাতার মধ্যে বায়ুস্তরে আটকে যায় এবং আলোকরশ্মি যখন ঘনতর মাধ্যম মানে জল মাধ্যম দিয়ে গিয়ে লঘুতর মাধ্যম বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন দুই মাধ্যমের বিভেদ তল সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়ে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটায়। বিভেদ তল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে, তাই কি হয়? জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বেড়ে যায় এবং সেগুলো মুক্তোর মতো চকচক করে। এইভাবে তোমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করবে, ঠিক আছে?
আর জেনে রাখবে যে সাধারণ কাঁচকে যদি আমরা কেটে দিই, হীরের মতো আকৃতি করে দিই, তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি, মানে অপেক্ষাকৃত বেশি হয়, পূর্ণ প্রতিফলনের সংখ্যা কিন্তু কমে যায়। তাই কাঁচকে হীরকের মতো উজ্জ্বল দেখায় না। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কাঁচ কি হীরকের মতো উজ্জ্বল দেখায় না কেন? সাধারণ কাঁচকে কেটে হীরের মতো যদি আকৃতি করে দিলেও বায়ুর সাপেক্ষে কাঁচের সংকট কোণ অপেক্ষাকৃত বেশি হয়। কত হয়? সেই সংকট কোণের মান 42 ডিগ্রি। ওই জন্য পূর্ণ প্রতিফলনের সংখ্যা কমে যায়, তাই কাঁচ হীরকের মতো উজ্জ্বল দেখায় না। এবার তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে হীরেকে উজ্জ্বল দেখায় কেন? হীরের উপাদানের প্রতিসরাঙ্ক খুবই কম, 2.42, যেখানে কাঁচের প্রতিসরাঙ্ক হীরের কাঁচের সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক বেশি। আর যেখানে কাঁচের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এছাড়া বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত হচ্ছে? 24.5। আর আলোকরশ্মি হীরকের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে, যখন নির্গত হয়, তখন দুই মাধ্যমের হীরক ও বায়ু বিভেদতলে 24.5 অপেক্ষা বেশি কোণে আপতিত হয়ে রশ্মিটি বায়ু মাধ্যমে নির্গত না হয়ে হীরকের মধ্যেই ভিন্ন ভিন্ন তলে বারবার পূর্ণ প্রতিফলিত হতে থাকে। এছাড়া যখন হীরেকে এমনভাবে কাটা হয় যে পূর্ণ প্রতিফলনের সংখ্যা যেন বেশি হয়, সেক্ষেত্রে কী হয়? কয়েকটি মাত্র তল দিয়েই এই রশ্মি একত্রে ঘনীভূত রশ্মিগুচ্ছ হিসেবে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই হীরকে উজ্জ্বল দেখায়। এইভাবে এই ঘটনাগুলো তোমরা ব্যাখ্যা করবে। তো আজকে তোমাদের এইটুকুই পর্যন্ত ক্লাস থাকলো। আগামীকাল তোমাদের এই অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। আরও দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসে মোটামুটি তোমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আলো অধ্যায় তাহলে শেষ হয়ে যাবে এবং নেক্সট অধ্যায় হবে কি? পদার্থের প্রকৃতি, তোমাদের ফার্স্ট টার্মের লাস্ট অধ্যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।